আসলে সভাপতির কথা তো সবকিছু বিস্তারিত বলা এই সংগঠনটা সম্পর্কে, কিছু সাহিত্য সম্পর্কে, কিন্তু আপনারা এতক্ষণ যেসব মানে বক্তাদের কাছ থেকে এত মানে কি বলবো, জ্ঞানী বোদ্ধা কবি সাহিত্যিকদের এবং গুণী মানুষদের কাছ থেকে যে সকল বক্তব্য আপনারা শুনলেন, কবিতা থেকে, সাহিত্য থেকে এবং ধর্মীয় অনুভূতিও কিন্তু এখানে অনেকটা কাজ করলো। আমরা যেটা শুনলাম সে বিষয়টাও কিন্তু এসেছে আমাদের ধর্মের দিকটা। তো সেক্ষেত্রে বলবো যে আপনারাও আসলে অধৈর্য হয়ে উঠেছেন। বেশি কথা না বলে, যেহেতু আমাকে সভাপতির মর্যাদা দিয়ে এখানে আনা হয়েছে, আমি সংগঠন সম্পর্কে দুটো কথা বলি আগে, বলে যদি আপনারা চান তো দু চারটা কথা বলতে পারবো। এখন একটু আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ আয়োজিত, এটা নামটা বলতে হবে, তুমি আগে ছবি তুলি নাও। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ আয়োজিত চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রাণের মেলা কাব্য সম্মেলন 2024 আয়োজনের 23 হবে। তো যেহেতু 24 সালে আমরা করছি, ওই জন্য আমি 24 বললাম। আয়োজনের প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক বৃন্দ এবং আপনারা যারা বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রিয় কবি ও সাহিত্যিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম এবং আদাব। প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ সময়ের অন্যতম জনপ্রিয় একটা সাহিত্য সংগঠন। এই সংগঠনটি তাদের 3য় বছর পেরিয়ে 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। সংগঠনটি পথ চলার শুরু থেকেই সাহিত্য সেবার পাশাপাশি মানব সেবায়ও নিয়োজিত। সময়ের তালে তালে এগিয়ে যাচ্ছে নিজেদের মতো করে। প্রতিষ্ঠাতা জনাব বেল্লাল হাওলাদার লেখালেখি পাশাপাশি সাংবাদিকতার সাথেও জড়িত। সাথে তিনি জিয়াউদ্দিন জৈন প্রতিষ্ঠিত এবং পরিচালনায় সংগঠক অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির প্রধান সমন্বয়ক পদ সহ স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদের এবং তার সাথে আরো সংগঠনের উপদেষ্টার পদ অলঙ্কৃত করে আছেন। পথ চলার এক পর্যায়ে আপনারা জানেন যে করোনা মহামারী আমাদের জীবনকে একদম তছনছ করে দিয়েছিল। সে সময় এই সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সচেতনতামূলক অনেক ধরনের ভিডিও অনুষ্ঠান, অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং মানুষকে অনুপ্রেরণামূলক সম্ভাবনা প্রদান করছে প্রতি বছর। এরই ধারাবাহিকতায় এবারও সংগঠনটি প্রাণের মেলা সম্ভাবনা 2023 সহ বেশ কিছু সংখ্যক কবি সাহিত্যিকদের আলোচিত লেখক সম্মাননা 2023 ও অজয় নারী সম্মাননা এবং সাথে সম্মাননা প্রদান করলো, সেটা আপনারা দেখেছেন এবং আরো বাকি আছে। আপনারা যারা আছেন হয়তো কেউ খালি হাতে ফিরবেন না, সবার জন্যই আছে ক্রেস্ট এবং আপনাদের কষ্টের, এই যে কষ্ট করে আসেন বা বসে আছেন তার জন্য আপনাদের পুরস্কার স্বরূপ। কবি সাহিত্যিকদের তো আসলে ওই ক্রেস্ট দিয়ে বা অন্য কিছু উপহার দিয়ে এদের মূল্যায়ন করা যায় না। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, অনেক কথা আপনারা শুনেছেন, অনেক বিষয় শুনলেন আমাদের গুণী বক্তারা। টিটন ভাইয়ের বক্তব্যের পরে এবং ছানি ভাই আছেন এবং যারা চলে গেছেন, আজকের বক্তারা, বিশেষ করে এই ভাইয়ের নাম আমি জানি না, আমি মুগ্ধ, আমি মুগ্ধ, আমি আপ্লুত। আসলে এই অনুষ্ঠানটায় আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমি অসুস্থ। তো সে কারণে বলবো যে আসার আমার ছিল না, এক পর্যায়ে এসেছি। কেন আসি? আপনাদের জন্য আসি। একটা কথাও যদি আমি শিখতে পারি, 2 লাইন লিখি, অনেকেই কবি বলে, সাহিত্যিক বলে, আসলে আমার আসল কাজটা হচ্ছে সমাজ সেবামূলক কাজ। আমি আনন্দ পাই, কারণ আমার একটা অলরেডি কবরে, আমাকে দেখে বোঝা যাচ্ছে না। এই যে আমি 3 ভাই বারবার বলছে গহনাগাটি, সাজগোজ, এগুলো আমার বাইরের আবরণ, বুঝছেন? হ্যাঁ, আভরণ, কিন্তু আমার ভিতরে সবকিছু আল্লাহ আমাকে আয়ু দিয়েছেন, এটা ঠিক, কিন্তু পরীক্ষার মধ্যে রেখেছেন। আমাকে নিয়ে হয়তো গবেষণা করছেন উনি,
যে একটা অসুস্থ মানুষকেও আমি কিভাবে বাঁচিয়ে রাখতে পারি, দাঁড় করিয়ে রাখতে পারি, কথা বলাতে পারি। এই যে আমি কথা বলছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। সূরাগুলা দেখুন, আমাদের নামাজে আমরা সূরাগুলা পাঠ করি। একটা উদাহরণ দিই, মানে কোরআন শরীফের প্রাণ যেটাকে আমরা বলি সূরা ফাতিহা, কি হয় ওটাতে একটা লাইনের সাথে দেখেন আর একটা লাইনের কত মিল। না হলে মুখস্থ হতো কি করে? বাচ্চা বাচ্চা পোলাপান গুলো ছোট ছোট, তারা হাফেজ হচ্ছে কি করে? ওর মধ্যেও কিন্তু কাব্যিক রসদ আছে। ওইগুলার কারণে দেখবেন ছন্দে 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 মুখস্থ হয়ে যায়। আমরা যা করেছি ছোটবেলায় কিন্তু অনেক মুখস্থ করে ফেলেছি, এখন হয়তো আর প্রয়োজন থাকলেও বা ইচ্ছা করলেও পারছি না। তো যাই হোক, এই সংগঠনটা নিয়ে একটু বলি যে আমরা অনেক সংগঠন আজ বাংলাদেশে অনেক, তার মধ্যে থেকে যারা নিজেকে তুলে ধরতে পেরেছেন, ভালো কাজের সাথে যুক্ত করতে পেরেছেন, সাহিত্য বান্ধব হতে পেরেছেন, মানব বান্ধব হতে পেরেছেন। শুধু সাহিত্য নিয়ে যদি আমরা চলি, শুধু কবিতা লিখে পড়ে বা বলে, তাহলে কি আর আমরা শুধু মানুষ? কি কবিতা লেখার জন্যই জন্মিয়েছি? আমাদের পাশাপাশি মানুষের দিকটাও ভাবতে হবে, মানুষের ভালো মন্দ নিয়েও ভাবতে হবে। আমাদের আজকের এই মুহূর্তের সময়টা নিয়ে ভাবতে হবে। এই সময়টা নিয়ে ভাববো কিভাবে? যে এখন যদি আমি আমার বক্তব্য 1 ঘন্টা দিই, আপনারা তো আমাকে জুতা ছুরি মারতে পারবেন না, পচা ডিমও নেই। তাহলে কি করতে হবে? আমাকে ভাবতে হবে যে আমার শ্রোতাদের এখন কিভাবে বক্তব্য, কোন কথাটুক শোনানো উচিত আর আমার সরে যাওয়া উচিত। তো এই বোধটা কিন্তু আমাদের মধ্যে, একটা উদাহরণ দিলাম আর কি, কোনো কাজেই কিন্তু এই বোধটা আমাদের মধ্যে নাই। শুধু জাহির জাহির জাহির, আমি কে শোন, আমি কে শোন, আমি কে দেখ, আমি কত লেখক, বড় লেখক হয়ে গেছি, আমি কত বড় কবি হয়ে গেছি। নিজে নিজে কবিতার পাশে লিখে রাখি কবি অমুক, কবি তমুক। আরে আমি কবি হলে তো 10 জন বলবে তুই কবি, আমি নিজে কেন বলবো বলেন? আর কবিতা আমি এটিএন নিউজেও এবার দিয়েছি, গত 5 বছর যাবত দিয়ে যাচ্ছি এটিএন বাংলার, এটিএন নিউজে। এই যে বইমেলা নিয়ে আমার একটা সাক্ষাৎ প্রচার হয়, তো সেখানে আমাকে এবার প্রশ্ন করা হয়েছিল যে কবি লেখকদের জনপ্রিয়তা সম্পর্কে আপনি বলুন। আমি 1 লাইন উত্তর দিয়েছি যে জনপ্রিয় সেই যে পাঠক প্রিয়, যে লেখক, পাঠকদের প্রতি যা দায়বদ্ধতা আছে, যে লেখক কবি দায়বদ্ধতা আছে পাঠকদের নিয়ে, তারা অবশ্যই পাঠক প্রিয় হবে। আর পাঠক প্রিয়র মানে জনপ্রিয় প্রথম শর্তই হচ্ছে পাঠক প্রিয়তা। যে কবি লেখক সাহিত্যিক পাঠক প্রিয়, সেই কিন্তু জনপ্রিয়। হাজার হাজার শত শত বই ছাপায়ে কিচ্ছু হবে না যারা জনপ্রিয় হয়েছেন একটা কবিতা দিয়ে। দেখেন বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো একটা কবিতা দিয়ে উনি জনপ্রিয় হয়ে গেছেন, পরে হাজার স্থানীয় যাই লিখেন, সে যদি মসুরির ডালের মধ্যে আলু দেন বা তেলের মধ্যে চাকা করে আলু ভাজেন, সেই উপন্যাসিকও দেখেন আজ বিখ্যাত। আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের থেমে থাকলে চলবে না। আসুন সবাই সবাইকে আমরা সম্মান করি। সবাই, আর আমাদের যোগাযোগ মাধ্যম হয়েছে, আমরা কবিতা পড়া, লেখাপড়া তো সুযোগ পাচ্ছি। বই না পড়লাম, সেখানেও তো 2-4টে কবিতা পড়তে পারি, পড়লে কিন্তু খুব উপকার হয়, নিজের ভুলটাও বোঝা যায়। আর কথা বলবো না, আজকে নারী দিবস, আপনাদের কাছে আমার ভাই বোনরা সবাই উপস্থিত আছেন। আমি একটা পোস্ট দিয়েছি, সেখানেও বলেছি যে নারী দিবস এবং পুরুষ দিবস বলে এটা সেটা ছুতো ধরে উছিলা করে আমরা বিভেদ সৃষ্টি চাই না। নারী পুরুষ একত্রিত না হলে, সেই কবি, আমাদের জাতীয় কবি বলে গেছেন, বলেন সেই কত বছর আগে, যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে আমরা নারী যদি শুধু নারী বর্জিত হই পৃথিবী, বা পুরুষ বর্জিত হয়, তাহলে এই দেশ পৃথিবী হবে মেধাহীন এবং জ্ঞানহীন এবং ভালোবাসাহীন। তখন কি হবে? নিষ্ক্রিয় হয়ে যাবে। মানুষের মেধা, মনন, মানবতা সবকিছু নিষ্ক্রিয় হয়ে যাবে। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা লিঙ্গ ভুলে যা কেন লিঙ্গান্তর? সবাই তো আগে ভেবে দেখুন, আমি আগে মেয়ে, তারপর আমি মা আপনাদের, আমাকে আগে বস্ত্র দিয়ে ঢাকুন, আমার আগে বস্ত্রের চিন্তা করুন, আমার আগে সম্মানের চিন্তা করুন, তারপরে আমার পেটের খাদ্যের চিন্তা করুন।
তবেই আমরা সম্মানিত হব। আমরা পুরুষদের সম্মান করব সমানভাবে। সব পুরুষ যেমন ধর্ষক নয়, সব আবার এই পুরুষদের মধ্যে কিন্তু বাবা, ছেলে, স্বামী, তাহলে ভালো মন্দ মিলিয়ে সবকিছু একটা দিয়েছে। দেখেন আল্লাহ প্রমাণ, এই যে 5টা আঙ্গুল দেখেন, সমান আছে? কিছুতেই সমান নাই, কারো হাতের 5টা আঙ্গুল সমান নাই। তাহলে আমাদের ওই মন্দ দিকটা ফেলে দিতে হবে, ভালো দিকটা আমরা গ্রহণ করব। আমরা গত মাসে ভাষার মাস, শোকের মাস, আমাদের বর্ণমালার মাস আমরা পেছনে ফেলে এসেছি। আমাদের অমর কিশোর বইমালা গেল, আনন্দময় বেদনাময় বলেন যাই বলেন একটা মাস। আবার আমরা দাঁড়িয়ে আছি যে স্বাধীনতার মাসে। শেখ মুজিবুর রহমান 1000 বছরের নেতা, সবচেয়ে শ্রেষ্ঠ নেতা আপনারা জানেন। সে পিতা, বন্ধু এবং নেতা। পরাধীনতাকে হত্যা করে সে এনে দিয়েছে স্বাধীনতা। আমার একটা কবিতা, দুটো লাইন। তার প্রতি সম্মান জানাবো, সম্মান জানাই সবসময়, এখনো জানাবো। এবং যারা আমাদের 30 লক্ষ শহীদ ভাইদের, ভাই বোনদের আত্মার মাগফিরাত কামনা করব। এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম হারিয়েছে, তারা জীবিত যারা আছে তাদেরকে খুঁজে বের করে তাদের সম্মানিত করার জন্য সরকারের কাছে অনুরোধ করব। এবং আমরা তাদের প্রতি সম্মান জানাবো, শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাবো। দেশকে ভালোবাসবো, সবার কথা ভাববো। সবার কথা, মানুষের কথা ভাবতে গেলেই দেশ চলে আসবে, দেশের কথা চলে আসলে মানুষ চলে আসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষের।